তাকে হেলিকপ্টারে করে খুলনাতে নিয়ে আসা হয়। এনসিপি এই সর্বপ্রথম মনে করেন স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান, কারণ তাকে ওইখানে সম্মেলন করতে দেবে না। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ফারহান আবিদ। আজকের কথাটা হচ্ছে কালকে গোপালগঞ্জের মারামারি নিয়ে। অনেকেই এনসিপিকে অনেক বোকা ভাবতে পারে, তারা কিন্তু এতটাও বোকা না, তারা ঠিকই চিন্তা ভাবনা করে ওইখানে গেছে। এখন কি হয়েছে, কেমন হয়েছে, চলুন একটু বিশ্লেষণ করি। কালকে ছিল তার মানে এনসিপির যেই গণপদযাত্রা হচ্ছে, পুরা 64 জেলায় তারা যাবে, সেখানে যায় আর কি মানুষদের সাথে কথা বলবে। তারা নতুন দল হিসেবে এই জিনিসটা খুবই ভালো করতেছে, পুরা বিশ্বেই এমন কাজ অনেকেই করে। এখন কালকে ছিল তাদের গোপালগঞ্জ যাওয়া। গোপালগঞ্জ যাওয়ার আগে থেকেই দেখা যাচ্ছিল যে ওইখান থেকে অনেক রকমের থ্রেট আসতেছিল। থ্রেট আসার কারণ কি? কারণ ওই জায়গাটা হচ্ছে শেখ হাসিনার ঘাঁটি, শেখ হাসিনার বাড়ি হচ্ছে ওইটা। আর শেখ হাসিনাকে দেশ থেকে বিতাড়িত করার ক্ষেত্রে এই এনসিপি শীর্ষ নেতৃত্ব যারা, তাদের ভূমিকা ছিল অপরিকল্পনীয়। এর জন্য সেখানকার লোকজন অনেক আগে থেকেই আর কি তাদেরকে বলতেছিল ওইখানে আসলে তাদেরকে মেরে ফেলা হবে, গুম করে ফেলা হবে, বা মারামারি বাঁধানোর একটা চেষ্টা করতেছিল মব সৃষ্টির। তাও এনসিপির যেসব শীর্ষ নেতা ছিল তাদের ডিসিশন ছিল তারা গোপালগঞ্জে যাবে, এবং তারা কিন্তু সেটা করছে। সকাল 11টার সময় তাদের যাওয়ার কথা ছিল, তারা সেইখানে যায় সভা সমাবেশ করা শুরু করছে। নাহিদ ইসলাম কিন্তু এখানে এই জিনিসটা বলছে, কালকে যদি এইরকম ঝামেলা আওয়ামী লীগের লোকজন শুরু না করতো তাইলে কিন্তু এখানে অনেক লোকজন হইতো। মানে স্টেজে যায় তারা আর কি তাদের কার্যক্রম শুরু করতে পারছে। তারা একটা সম্মেলন করছে গোপালগঞ্জে যায়। এর আগে কিন্তু অন্য কোন দল স্বাধীনতার পরে গোপালগঞ্জে যায় বলা গেলে কোন রকমের সম্মেলন বা কিছু করতে পারে নাই। তার মানে শীর্ষ নেতৃত্ব যারা আছে তারা যায়। এনসিপি এই সর্বপ্রথম মনে করেন স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান, তিনিও কিন্তু গোপালগঞ্জে সম্মেলন করার চেষ্টা করছিল। 1978 সালে তিনি প্রথম গোপালগঞ্জে যায়। তখন আর কি স্টেজ সবই করা হয়, কিন্তু সে মঞ্চে উঠতে পারে নাই। তার মঞ্চে উঠার আগেই গোপালগঞ্জে এমন প্রতিক্রিয়া শুরু হয় জনগণের মাঝে যে সে ভাষণ দেওয়ার আগেই এমন পরিস্থিতিতে তাকে হেলিকপ্টারে করে খুলনাতে নিয়ে আসা হয়। সামরিক পুরা একটা বাহিনীতে জিনিসটা নিয়ে চাঞ্চল্য তৈরি হয়ে যায়। তারপরে এসেছিল HM এরশাদ, তিনিও কিন্তু চেষ্টা করেন নাই তা না, তার হাতে সেনাবাহিনী, পুরা রাষ্ট্রের সকল ক্ষমতা সবকিছুই ছিল, তারাও গিয়েছিল সেইখানে। কিন্তু এরশাদকেই স্পিড বোটে করে ওইখান থেকে পালাইতে হয়েছিল, কারণ তাকে ওইখানে সম্মেলন করতে দেবে না আওয়ামী লীগ ছাড়া। তার মানে সবার জন্য একটা বলা গেলে অদৃশ্য প্রাচীর খাড়া হয়ে যায় গোপালগঞ্জে গেলে, যেখানে তারা করতে পারে নাই, কিন্তু সেখানে এনসিপি জিনিসটা করে দেখাইছে। তবে এইখানে তারপরেই কিন্তু সম্মেলন করার কিছুক্ষণের মধ্যেই ঝামেলা শুরু হয়। স্টেজে লোকজন আগুন দিতে শুরু করে, মূলত ছাত্রলীগ আওয়ামী লীগের লোকজন। তারপর ধাওয়া পাল্টা ধাওয়া, এমনকি এইটাও দেখা গেছে সার্জিস হাসনাতকে আর্মির ট্যাঙ্কে করে তারপরে গোপালগঞ্জ থেকে বের হতে হয়েছে। গোপালগঞ্জ পুরা পৌরসভাটা একটা রণক্ষেত্র হয়ে গেছে। পরে আর্মির সাথে পুলিশের সাথে মারামারি শুরু হয়েছে, পুলিশের গাড়ি পুড়াইছে, আর্মি গুলি করছে, এই দৃশ্য দেখা গেছে। অনেক জায়গায় বলা হচ্ছে 9 জন মারা গেছে, কোথাও 4 জন, আসলে সঠিক তথ্য পাওয়া যায় না, কিন্তু মারা গেছে এইটা আসলে সত্যি। শেষ পর্যন্ত এনসিপির যত নেতৃত্ববৃন্দ আছে তারা সঠিকভাবে বের হয়েছে, তাদের কিছু লোক আর কি রক্তাক্ত হয়েছে, তবে যাই হোক তারা আর কি পারছে। এখন জানি না এনসিপির সামনের ভবিষ্যৎ কি। একটা কালকে নতুন রাজনীতি দেখা গেল গোপালগঞ্জে, এই প্রথম। দেখা যাক এরপরে বিএনপি, জামাত সহ অন্যান্য যেসব দল আছে তারা ওইখানে যায় সম্মেলন করতে পারে নাকি, বা এই চেষ্টাটা করে নাকি। কারণ যে একটা ঝামেলা হয়ে গেছে, রাজনীতির নতুন মোড় ঘুরতেছে যত সম্ভব। সামনে আরো মনে হয় অনেক কিছু হবে। আর মাত্র 7টা মাস, দেখা যাক কি হয়।